স্পিড আসতেছে, মোবাইলে আপনারা ইন্টারনেট স্পিড বাড়াচ্ছেন, তো বিচারের স্পিড বাড়াইতে চান না কেন? বিচারের স্পিড বাড়াইতে চান না বলেই তো চোর ডাকাত খুনি ধর্ষক বেড়ে যাচ্ছে। বাংলাদেশে মেট্রো রেল হচ্ছে, এলিভেটেড এক্সপ্রেস হচ্ছে, একটা আপিল বেঞ্চ চাইতে পারি না? অবশ্যই একজন আইনজীবী হিসেবে একটা আপিল বেঞ্চ চাইতে পারি না? এই সরকারের অতটুকু ক্ষমতা নয় একটা আপিল বেঞ্চ করে দিবে আমাদের বাচ্চাদের জন্য? যারা প্রতিবেশী ছিল, ওইটা 5 তলা একটা ভবন, সবাই চলে এসেছে, ধাক্কাধাক্কি করছে দরজা খোলার জন্য, কিন্তু আসামির যে স্ত্রী স্বপ্না, তিনি সহায়তা করার মাধ্যমে আসামিকে গ্রিল কেটে পালিয়ে যেতে তিনি সহযোগিতা করেছিলেন। এবং এটা PW8 আবু সামাদ নামের একজন ব্যক্তি, তিনি দ্বিতীয় তলায় থাকতেন, তিনি স্পষ্টভাবে দেখেছেন এবং এটা আদালতকে জানিয়েছেন। এছাড়া সরোয়ার্দী হাসপাতালের একজন ডাক্তার PW13, উনি এসে সাক্ষী দিয়েছেন এবং উনি এখানে যৌনাঙ্গ কেটে, ভিকটিমের যৌনাঙ্গ কেটে তাকে ক্ষত বিক্ষত করে ধর্ষণ বাথরুমে করা হয়েছে এটা বলেছেন। এবং বাথরুমে ধর্ষণ করার পরে এই মেয়েটা কিন্তু অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে গেলে মূল আসামি সোহেল মনে করে যে সে মারা গিয়েছে। তারপর সে 10 ইঞ্চি একটি চাকু আমরা আদালতের কাছে উপস্থাপিত হয়েছে বলে জানতে পেরেছি। ওই চাকু দিয়ে এই ভিকটিম রামিসার মস্তক আলাদা করে ফেলে শরীর থেকে এবং হাত পা কাটার চেষ্টা করে। এই সব কাজে দুষ্কর্মের সহযোগী হিসেবে সোহেলের ওয়াইফ তাকে সাহায্য করে এবং পাড়া প্রতিবেশী দরজা ধাক্কালেও সে দরজা খুলে দেয়নি। এই বিবেচনা সবকিছু পর্যালোচনা করে তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং মূল আসামি সোহেলকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আপনারা শুনলে আরো বেশি অবাক হবেন। এখানে আমরা যারা উপস্থিত ছিলাম রায় ঘোষণার সময়, সেই সময় এখানকার বিভৎস যে বর্ণনাগুলো, ওগুলো একজন অভিভাবক হিসেবে, একজন আইনজীবী হিসেবে শোনাটা নিদারুণ কষ্টের। এখানে উপস্থিত ছিলেন রামিসার বাবা এবং আমরা আদালতের যে একটি বক্তব্য এখানে কোট করতে চাই, সেটা হচ্ছে শিশু রামিসার এই ঘটনাটা শুধু একটি শিশুর না, এটা সমাজের জন্য একটা মেসেজ যাবে। সেখানের মধ্যে একজন নারী হয়ে স্বপ্না কিভাবে একজন শিশুর এই ধরনের পাশবিক নির্যাতন নিজ চোখে সহ্য করেছে, এই বিষয়ে আদালত নিন্দা জানিয়েছেন এবং তাকেও দুষ্কর্মের সহযোগী হিসেবে একই শাস্তি সোহেলের মতো মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। মহিলা বিবেচনায় ওনাকে কোনো ধরনের পার্ডন করা হয়নি বা কোনো ধরনের মার্সি এখানে সুযোগ নেই। এখানে অনেক মিডিয়া আছে, আমি জানি না আমার কথা কতটুকু পর্যন্ত পৌঁছাবে। যদি কোনো ভালো কর্তৃপক্ষের নিকট পৌঁছায়, প্লিজ আপনাদের কাছে একটাই চাওয়া আমার, আপিল ধর্ষণের আপিলগুলোর জন্য আলাদা একটা বেঞ্চ করে দেন। আপিল শুনতে শুনতে বছরের পর বছর চলে যায়, আর আসামিকে আপনারা জেলে বসে সরকারি খাবার খাওয়াচ্ছেন কেন হবে? বাচ্চাগুলো তো মারা যাচ্ছে, বাচ্চাগুলো তো মরে গেছে। বাচ্চাগুলোর আপিল শুনতে শুনতে এত বছর লাগবে কেন? ডেথ রেফারেন্স শুনানি হতে এত বছর সময় লাগবে কেন? এইগুলোর জন্য আপনারা একটা দ্রুততম প্রক্রিয়া করেন। বাংলাদেশে আমাদের বাচ্চারা যে নির্বিচারে খুনের শিকার হচ্ছে, গুমের শিকার হচ্ছে, ধর্ষণের শিকার হচ্ছে, বিচার এখান থেকে হয়ে যাচ্ছে। এভাবে আপনারা চলেও যাচ্ছেন, এরপর আপিলে গিয়ে যে আটকে যাচ্ছে, এই বিষয়ে কথা বলছেন না কেন? একটা বেঞ্চ নাই, একটা বেঞ্চ করা যায় না আপিলের জন্য? একটা বেঞ্চ 20 কোটি মানুষের জন্য দিয়ে রাখেন, তারপর এটা যুগের পর যুগ আপিল শুনতে পারে না। এই ধরনের কেন হবে? 5 লিটার স্পিড বাড়ান, মোবাইলের স্পিড কমান দরকার পড়লে। আরেকটা কথা বলি, এই ঘটনার রায় শোনার সময় আমরা 164 যেটা শুনেছি, ওখানে আসামি নিজেই বলেছে সে মাদক গ্রহণ করত। আমি সরকারের কাছে এই মিডিয়ার মাধ্যমে জানাতে চাচ্ছি, আমাদের শিশুরা, আমরা নিজেরা অরক্ষিত হয়ে থাকবো কেন? মাদককে নিয়ন্ত্রণ করতে পারছেন না কেন?